我以后的你不相信。很多重要的事情，里面有人吗মুভির শুরুতেই সুসু নামের এক স্টুডেন্টকে দেখানো হয়। সুসু হুয়াক্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফার্স্ট গার্ল। ক্যাম্পাসের বোটে সে সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয় আর মুভির সিন সেখানেই কাট হয়। এরপর সুসু ক্যাম্পাসের বাগানে একাই হাঁটছিল। সেখানে অচেনা এক মেয়েকে দেখে সে তার পিছু করে। হঠাৎ মেয়েটি পিছনে ফিরতেই সুসু চিৎকার দিয়ে ওঠে। সে কি ভয়ানক চেহারার। এর পরের সিনে আবার সুসুকে এক পর্বতের পাশে দেখানো হয়। আর কেন সে একা এখানে এসেছে সেটা একটু পরেই জানাচ্ছি। সেখানে টানানো একটি পোস্টার পড়ে সুসু জানতে পারে বন্যার কারণে পাহাড় ধসে হাইওয়ের রাস্তা বন্ধ রাখা হয়েছে। সে চিন্তা করে কিভাবে এখন সামনে আগাবে। সব রাস্তাই তো বন্ধ রাখা হয়েছে। তখনই তার চোখ যায় পাহাড়ের নিচে একটি বাড়ির দিকে। তাই সুসু তখনই দেরি না করে সেখানে চলে আসে। বাড়িটির কাছে এসে জানতে পারে এটা একটা আবাসিক হোটেল। ভিতরে ঢোকার পর ফ্রন্টে কাউকে না দেখতে পেয়ে সুসু বেল বাজায়। তবে সেখানেই তো এক লোক বসা ছিল। সুসু তাকে দেখে ভয় পেয়ে যায়। লোকটি বলে কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তবে লোকটিকে দেখতে বড়ই অদ্ভুত লাগছিল। সুসু লোকটিকে বলে আমার একটা রুমের প্রয়োজন। তো লোকটি সুসুকে বলে একদিনের ভাড়া অনেক বেশি হবে। ভাড়ার দাম শুনে সুসু বলে এত পুরনো আর নোংরা হোটেলের এত ভাড়া। এ কথা বলে সে সেখান থেকে যেতে নেয়। তখনই সেখানে হোটেলের মালিক ইয়ান চলে আসে। ইয়ান বলে তুমি কেন যাবে, আমি তোমাকে ভাড়া কমিয়ে দেব। এখানে কেউ আসলে আমি তাকে যেতে দেই না। মহিলাটির কথা বলার ধরন ছিল অনেকটা রহস্যময়। সুসু কিছুটা ভয়ও পাচ্ছিল। তারপরেও কি করার, এই হোটেল ছাড়া আশেপাশে আর কোনো থাকার জায়গা ছিল না। আর এই হাইওয়ে এক সপ্তাহ বন্ধ থাকবে। রাস্তার কাজ চলছিল। তো ইয়ান সুসুকে জানায় আমার এখানে একটি মাত্র রুম 214 ফাঁকা আছে। আর এই জঙ্গলে তোমার একা থাকা নিরাপদ নয়। আর তাই সুসুও 7 দিনের জন্য রুমটি নিয়ে নেয়। ইয়ান সুসুকে নিয়ে উপরে যেতে থাকে। আর তখনই দেখানো হয় এক রহস্যময় ছায়া। 214 নম্বর দরজাটি খুলতেই সুসুর নাকে বাজে একটা গন্ধ আসে। তখন সে ইয়ানকে জিজ্ঞেস করে কিসের গন্ধ এটা। ইয়ান বলে এটা অনেক পুরনো হোটেল, তো তাই একটু গন্ধ আসবেই। তবে ভিতরে সবকিছু ক্লিন করা আছে। যাবার সময় ইয়ান সুসুকে রুমের চাবিটা দেয় আর বলে রাতে আপনি তাড়াতাড়ি শুয়ে পড়বেন আর দরজা জানালা অবশ্যই বন্ধ করে রাখবেন, কারণ এখানে অনেক বানর আছে, তারা আপনার দরকারি জিনিস নিয়ে নেবে আর আপনাকে ঘুমাতেও দেবে না। এরপরে ইয়ান চলে যায়। সুসু তার ব্যাগ থেকে একটা ছবি বের করে। ছবিতে সুসুর সাথে কে সেটা সে দেখতে পায় না, তবে পিছনে লেখা ছিল অনেক ভালোবাসি তোমায়। আর এই ছবিতে কে ছিল তা মুভির এন্ডে দেখানো হয়। তখন সে ক্লান্ত হয়ে পড়ে। এরপর সে রেস্ট নিতে যায়। তবে হঠাৎ আজব এক সাউন্ড শুনতে পায়। এদিকে রাতে প্রচন্ড ঝড় শুরু হয়। সেই রুমের টিভি, ফোন কোনো কিছুরই নেটওয়ার্ক কাজ করে না। খুবই বোর ফিল করে সুসু। তাই সে এই বিষয়গুলো জানাতে নিচে চলে আসে। ওদিকে সে আসার পর তার রুমের টিভি বইয়ের পৃষ্ঠা একাই ওপেন হয়ে যায়। নিচে সুসু ম্যানেজারের সাথে কথা বলার মাঝেই এক মহিলা তার বাচ্চাকে নিয়ে সেখানে আসে। তাদের দেখে সুসু ভয় পেয়ে ম্যানেজারের কাছে চলে আসে। তাদের দুজনকেই ভুতুড়ে আত্মার মতো লাগছিল। তারাও সেখানে রুম বুক করতে এসেছে। তো ম্যানেজার তাকেও বলে একটি মাত্র রুম ফাঁকা আছে। এ কথা শুনে সুসু বলে আপনি বিকেলেও আমাকে সেম একই কথা বলেছেন। ম্যানেজার বলে কিছুক্ষণ আগেই একটি রুম ফাঁকা হয়েছে। তো তারা সবাই উপরে চলে আসে। সামনেই একটি খেলনা পড়া দেখে সুসু পুতুলটিকে টাচ করে আর পুতুলটি একাই হেসে ওঠে। এতে করে সুসু খুব ভয় পায়। তখন ম্যানেজার বলে এটা ব্যাটারি চালিত কথা বলা পুতুল, তবে আপনি বাহিরে পড়ে থাকা কোনো কিছুতে আর হাত দেবেন না। এরপর তারা চলে যায়। সুসুও তার রুমে চলে আসে। রুমে ঢুকে টিভি অন দেখে সে কনফিউশনে পড়ে যায়। টিভি কি সেই অন করে গিয়েছিল? এমনই সময় জানালায় কিছু একটা সাউন্ড হয়। সে ভয়ে ভয়ে জানালার কাছে যায়, তবে সেখানে কিছুই ছিল না। সুসু তখন তার মেডিসিন নিয়ে শুয়ে পড়ে। ঘুমের মধ্যে উপর থেকে রক্তের ফোঁটা তার মুখে পড়তে থাকে। তখন সুসু উঠে যায় আর দেখে জানালার কাছেই এক আত্মা দাঁড়িয়ে আছে। তখন সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে আর তার ঘুম ভেঙে যায়। আসলে এটা সুসু স্বপ্ন দেখছিল আর উপর থেকে বৃষ্টির পানি পড়ছিল।
এটা দেখে সে নর্মাল হয়ে যায়। সে রাতটা কোনোভাবে পার করে পরদিন সকালে ফ্রেশ হয়ে সুসু ক্যান্টিনে আসে খাবার খেতে। আগে থেকেই সেখানে লুমিয়াও আর ইয়াংডং নামে দুজন বসা ছিল। তো ছেলেটি সুসুকে দেখেই বলে, আমি তোমাকে চিনি, তুমি হুয়াক্সি ক্যাম্পাসের ফার্স্ট গার্ল, আমিও একই ক্যাম্পাসের স্টুডেন্ট। তো তার গার্লফ্রেন্ড সুসুকে তাদের সাথে বসতে বলে। এরপর লুমিয়াও বলে, আমরা বেড়াতে এসেছিলাম, তবে রাস্তা বন্ধের জন্য এখানে ফেসে গেছি। তাদের কথা বলার মাঝে আরও একজন ছেলে সেখানে আসে। সেও এই হোটেলে উঠেছে। ছেলেটি সুসুর সাথে পরিচিত হয়। সে বলে, আমার নাম লিনফ্যাং। নামটি শুনে সুসু বলে, আপনার নামটি আমার খুব পরিচিত মনে হচ্ছে, তবে মনে করতে পারছি না। লিনফ্যাং বলে, ঠিক আছে, মনে করতে হবে না। এরপর সেও তাদের সাথে চেয়ার শেয়ার করে। ইয়ান সবার জন্য খাবার নিয়ে আসে। ইয়ান বলে, লিনফ্যাং এর আগেও আমাদের হোটেলে এসেছিল, আশা করছি রাতে আপনাদের কারো কোনো প্রবলেম হয়নি। সুসু বলে, রাতে বৃষ্টির পানির জন্য আমার ঘুম হয়নি। ইয়ান বলে, ঠিক আছে, আজই সেটার ব্যবস্থা করব। তারপর সে চলে যায়। লুমিয়াও বলে, ইয়ানের কথা বলার ধরন খুব অদ্ভুত মনে হয়। মুভির পরের সিনে দেখানো হয় সুসুকে। কিছুক্ষণ পর সেখানে লিনফ্যাং আসে আর শুট করে। সুসু বলে, আপনি কি ভালো শুট করতে পারেন? তখন লিনফ্যাং বলে, হ্যাঁ, আমি ফটোগ্রাফার, এখানে এসেছি প্রাকৃতিক সৌন্দর্যকে শুট করার জন্য। তখন সুসু বলে, আমার কেন যেন মনে হয় আপনি আমার পরিচিত, তবে জানেন আমি কিছুই মনে করতে পারছি না। আমি খুব অদ্ভুত, তাই না? আমার মনে হয় আমি যে মেডিসিন খাই তা থেকে আমার ব্রেনে এফেক্ট হচ্ছে। লিনফ্যাং বলে, কিসের মেডিসিন? সুসু বলে, অন্যদিন জানাবো। এরপর তারা সেখান থেকে চলে আসে। লিনফ্যাং সুসুকে বলে, এই যে 210 নাম্বার রুম, এটা আমার, প্রয়োজন হলে আমাকে ডাকবেন। তারপর লিনফ্যাং চলে যায়। সুসুও যাবার সময় দেখে সেই বাচ্চা ছেলেটি আয়নাতে তাকিয়ে একা কথা বলছে, আর ছেলেটির নাম ছিল হাও। তো সুসু বলে, তুমি কার সাথে কথা বলছো? তবে বাচ্চাটি কোনো জবাব না দিয়েই সেখান থেকে চলে যায়। সুসুও ব্যাপারটি গুরুত্ব না দিয়ে সেও চলে আসে রুমে। হঠাৎ কিছুক্ষণ পরই দরজা নক করার সাউন্ড শুনে সুসু তখন দৌড়ে এসে দরজা ওপেন করে। সে দেখে সেখানে কেউই নেই, তার আশেপাশেও কেউই ছিল না। এরপর রুমে ব্যাক করে আসার সময় সেই পুতুলটি তার দরজার সামনে দেখে অবাক হয়ে যায়। পুতুলটিকে তার স্থানে রেখে রুমে এসে দরজা বন্ধ করে দেয়। এরপর সুসু ঘরের মধ্যে বিছানায় হাতের ছাপ দেখে ভাবে বানর ঢুকেছে, তাই সে চেক করতে বিছানার নিচে উকি দেয়। তবে সে দেখে সেখানে হাও বসে আছে। তাকে দেখে সুসু খুব ভয় পেয়ে যায়। সে হাওকে বলে, তুমি কিভাবে এখানে এলে? বেরিয়ে আসো প্লিজ। তবে হাও কিছুতেই বাহিরে আসে না। তখন আবারও দরজার সাউন্ড শুনে সুসু দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে হাও এর মা সুজিয়া। সুসু তখনও ভয় পেয়ে যায়। সে বলে, আমি জানি না হাও কিভাবে এখানে এসেছে, আমি ওকে নিয়ে আসছি। সুসু বিছানার নিচে উকি দিয়ে দেখে হাও সেখানে নেই। তখন দৌড়ে দরজার সামনে এসে দেখে সে তার মায়ের হাত ধরে রুমের দিকে যাচ্ছে। সমস্ত বিষয়গুলো সে গুলিয়ে ফেলছে। পরের সিনে রাতের বেলায় সুসুকে তার বিছানায় দেখানো হয়। কোনোভাবেই সে ঘুমাতে পারে না। এক অদৃশ্য ছায়া তাকে তাড়া করে বেড়াচ্ছে। এটা কি তারই ভুল নাকি অন্য কিছু? সুসু চিন্তা করে যে সে যে মেডিসিন খায় হয়তো তার কারণেই এই সব কিছু হচ্ছে। এমনই সময় এক ভয়ঙ্কর শব্দ তার কানে আসতে থাকে। তাই সে সেই শব্দ ফলো করে উপরের তলায় চলে আসে। সামনেই একটি রুম ছিল আর সে সেখানে ঢুকে পড়ে। রুমটি ছিল খুবই ভুতুড়ে। সেখানে সেই সাউন্ড শুনে সে ভীষণ ভয় পেয়ে যায়। তবে সেই ঘরে এমন কিছুই ছিল না। এমনই সময় একটি হাত তাকে টাচ করে। হাত দেখে সে চিৎকার দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সুসুর চিৎকার শুনে লিনফ্যাং বেরিয়ে আসে। সে এতটাই ভয় পায় যে নিজেকে শান্ত করতে পারে না। লুমিয়াও আর ইয়াংডনও বেরিয়ে আসে। তারা জানতে চায় কি হয়েছে আর সুসু কি দেখেছে। লিনফ্যাং বলে সে কিছু একটা দেখে খুব ভয় পেয়েছে, তবে জানি না কি ছিল। লুমিয়াও বলে সে কি ভূত দেখেছে? এই হোটেলে সবকিছুই রহস্যজনক। এরপর তারা সবাই মিলে সুসুকে তার রুমে নিয়ে আসে। রুমে ঢুকে লুমিয়াও বলে, এখানে এত গন্ধ কেন? তখন লিনফ্যাং বলে, অনেক পুরনো হোটেল, তাই স্যাঁতসেঁতে গন্ধ। তখন সুসু কথা বলে, এক ভয়ানক হাত আমাকে টাচ করেছে আর সেখানে অদৃশ্য শব্দ ছিল। লুমিয়াও বলে, হয়তো তোমার হ্যালুসিনেশন হয়েছিল। সুসু বলে, না, এটা কখনো হ্যালুসিনেশন হতে পারে না, আমাকে বিশ্বাস করো, আমি ভুল দেখিনি। লুমিয়াও আর ইয়াংডং তাদের রুমে চলে যায় আর সুসুর কাছে লিনফ্যাং একাই থাকে। সুসু লিনফ্যাংকে বলে, আপনি বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না, এখানে সবকিছুই ভৌতিক মনে হয়। লিনফ্যাং বলে, আপনি শান্ত হন আর প্লিজ ঘুমাতে চেষ্টা করুন। লিনফ্যাং কেন যেন সবকিছুই হাইড করার চেষ্টা করে।
করে এই হোটেল আর ইয়ানের সাথে কি রয়েছে লিনফ্যানের কোনো কানেক্ট। এর পরের রাতে লিনফ্যান সেখানেই থেকে যায়। পরদিন সকালে লু মিয়াও আর ইয়াংডং ব্রেকফাস্ট করতে চলে আসে। তারা সেখানে ইয়ানকে দেখে বলে, আপনি কাল রাতে কোথায় ছিলেন? আপনি কি কিছুই জানেন না এই হোটেলের উপরের তলায় কি আছে? কাল রাতে সুসু কারো হাত দেখেছে। তখন ইয়ান বলে, ও আচ্ছা, সেখানে প্লাস্টিকের ডল রাখা আছে আর এগুলো অনেক পুরনো। আমি তো বলেছি উপরে 314 নাম্বার রুমে যাওয়া বারণ। তখন সেখানে লিনফ্যাং আর সুসু আসে। এরপর লু মিয়াও সুসুকে সেই পুতুলের কথা বলে। কিছুক্ষণ পর সুসু পুতুলের কথা সত্য কিনা তা জানতে আবারও উপরের সেই 314 নাম্বার রুমে চলে আসে। খুব ভয়ে মৃদু মৃদু পায়ে সে সেখানকার কাপড়টি সরায়। তো সত্যিই সেখানে প্লাস্টিকের ডলি রাখা ছিল। সুসু সেখানে আরো একটি জিনিস দেখে, সেই ব্যাটারি চালিত পুতুলটি। সে চিন্তা করে এটা এখানে কিভাবে এলো। পুতুলটিকে সাথে করে নিয়ে আসে আর তার জায়গায় রেখে দেয়। পরের সিনে দেখানো হয় সুসু ওয়াশরুমে গোসল করতে আসে। কল ছাড়তেই অন্য কল থেকেও একাই পানি পড়তে থাকে। এরপর দেখে পাশের বালতি থেকে কারো চুল বেরিয়ে আসছে। এসব দেখে সুসু চিৎকার দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর সামনেই লু মিয়াও আর ইয়াংডং এর সাথে দেখা হয়ে যায়। তারাও গোসল করতে এদিকেই আসছিল। লু মিয়াও বলে, কি হয়েছে আমাকে বলো। সুসু বলে, ভিতরে বালতিতে কারো চুল আছে। খুবই ভয় পেয়ে যায় সে। এরপর সবাই একসাথে ওয়াশরুমে প্রবেশ করে। তবে কি সেখানে এমন কিছুই ছিল না। লু মিয়াও বলে, তোমার কোথাও ভুল হচ্ছে। এখানকার কেউই সুসুর কথা বিশ্বাস করে না। সবাই ভাবে এটা তার হ্যালোসিনেশনের জন্য হচ্ছে। এমনই ভাবে কয়দিন চলে যায়। এরপর একদিন লিনফ্যাং সুসুর কিছু ফটোশুট করছিল। ছবিগুলো তার খুবই ভালো লাগে। সুসু বলে, এই সুন্দর মুহূর্তগুলো আমি ভুলবো না আর তোমাকে খুব মিস করব। লিনফ্যাং বলে, তুমি কি আমাকে বলবে কেন তুমি মেডিসিন নিচ্ছ? তখন সুসু বলে, আমি খুব অসুস্থ হয়ে যাই। এরপর চেক আপ করে ডক্টর বললেন আমার হেলামাসের পেরিয়েটাল লোব নষ্ট হয়ে গেছে। এর কারণে আমার খুব কষ্ট হয়, তাই নিজেকে ভালো রাখতে একাই ঘুরতে বের হয়েছিলাম। তবে আমি তো জানতাম না বন্যার জন্য এখানকার সব রাস্তা বন্ধ করা হয়েছে। লিনফ্যাং বলে, আপনি চিন্তা করবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। সুসু বলে, না, এটা এত সহজ না। আমি আমার জীবনের অতীত ভুলে যাচ্ছি, মনে করতে পারি না। এটা আমাকে অনেক কষ্ট দেয়। লিনফ্যাং বলে, আপনি আমাকে বিশ্বাস করুন, সব ঠিক হয়ে যাবে। এরপর এখানেই সিন কাট করা হয়। পরের সিনে দেখানো হয় রাতে সুসু তার রুমে বসে তোলা ছবিগুলো দেখছিল। তখন সে দেখে তার ছবির সাথে অন্য মেয়ের ছায়া। এমনই সময় ট্যাপটি অফ হয়ে যায়। সে এটাকে তার ভুল ভেবে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তবে একি গভীর রাতে হঠাৎ তার রুমে একটি মেয়ে ঢুকে পড়ে। মেয়েটি কিভাবে ভিতরে আসে, দরজা তো বন্ধ ছিল। এরপর সুসু ব্যাক সাইডে ফিরতেই সেই মেয়েটিকে দেখে চিৎকার করে ওঠে। দ্রুত সে লাইট অন করে, তবে সেখানে কিছুই ছিল না। সুসু ভাবে এটা তার দুঃস্বপ্ন। তখনই সে ফ্রেশ হতে ওয়াশরুমে আসে। তবে আগে থেকেই সেখানে সুজিয়া দাঁড়িয়ে ছিল। তার বডি থেকে রক্ত পড়ছে। এগুলো দেখে সুসু ভয় পেয়ে যায়। তবে সুজিয়া তখন তার গলা চেপে ধরে। সে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। তারপরেও সুজিয়া তার পিছু করে আর তাকে ধরেও ফেলে। হঠাৎই তখন সুসু পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে তার জ্ঞান ফিরে আর সবাই ছিল সেখানে। ইয়ান বলে সকালে লিনফ্যাং তাকে দরজার সামনে অজ্ঞান অবস্থায় পায়। তবে সুসু এতটাই ভয় পায় যে তার অবস্থা খুবই খারাপ ছিল, কোনো কথাই বলতে পারে না সে। কিছুক্ষণ পর লিনফ্যাং ছাড়া ওরা সবাই এখান থেকে চলে যায়। এরপর সুসু লিনফ্যাংকে বলে, আমি জানি না কেন আমার সাথে এসব হচ্ছে। আমি দেখলাম সুজিয়া আমাকে তাড়া করছিল, আমার পা চেপে ধরেছে। লিনফ্যাং বলে, ঠিক আছে, আপনি এখন বিশ্রাম নিন। ফ্রেন্ডস, এই মুভি শেষে রয়েছে দারুণ একটা টুইস্ট, যা দেখার পর মুভি সম্পর্কে সম্পূর্ণ ধারণাটাই আপনাদের পাল্টে যাবে। সো প্লিজ ভিডিও একদমই মিস করবেন না। সুসু ভাবতে থাকে কিভাবে এই বাড়ির ভৌতিক রহস্য বের করা যায়, আর তাই সে ঘুমোতে যাওয়ার আগে রুমের ভিতর ভিডিও ক্যামেরা অন করে রাখে। সুসু সবাইকে প্রমাণ করাতে চায় যে সে যা বলছে সত্য বলছে। পরদিন সকালে লিনফ্যাং সুসুকে নাস্তার জন্য ডাকতে আসে, তাই সে ভিডিওটি না দেখে নাস্তার জন্য চলে যায়। সেখানে সবাই ছিল। লু মিয়াও বলে, একটা বিষয় কি তোমরা লক্ষ্য করেছো? ইয়ান বলেছিল এখানে কোনো রুম খালি নেই।
অথচ আমরা 4 জন আর সুজিয়া তার বাচ্চা ছাড়া এখানে আর কোনো মানুষ আমরা দেখিনি। আর হ্যাঁ, কাল রাতে আমরা ভয়ানক আওয়াজ শুনেছি উপরের তলা থেকে। সেখানে কেউ কান্না করছিল আর একটু পর আবার হাড় ভাঙার শব্দ শুনেছি। তখন ইয়ংডং বলে আমরা এখান থেকে চলে যাব 2-1 দিনের মধ্যেই, এখানকার সবকিছুই রহস্যজনক। নাস্তা করে ফিরে সুসু সেই ক্যামেরাটি চেক করতে বসে আর তখনই সুসু দেখে সেই মেয়েটি। তখনই সে ভয় পেয়ে লিংফ্যানের কাছে চলে আসে আর তাকে সেই ভিডিও ক্লিপটি দেখায়। তবে অবাক কাণ্ড, ভিডিওটি সেখান থেকে গায়েব হয়ে যায়। সুসু লিংফ্যাংকে বোঝানোর অনেক চেষ্টা করে। লিংফ্যাং বলে আপনি এতটা চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে আবার ইয়ংডন আর লুমিয়াওকে দেখানো হয় তারা রিসেপশন থেকে চাবি চুরি করে আর লুকিয়ে 314 নম্বর রুমের সামনে আসে। প্রথমে লুমিয়াও একাই ভিতরে প্রবেশ করে। সে এদিক ওদিক সব জায়গায় চেক করতে থাকে। হঠাৎ খাটের নিচ থেকে এক হাত এসে লুমিয়াওকে টেনে নিয়ে যায়। তখনই চিৎকার শুনে ইয়ংডং দৌড়ে ভিতরে আসে, তবে লুমিয়াও সেখানে ছিল না। এমনই সময় দরজা একাই বন্ধ হয়ে যায়। ইয়ংডং ভয়ে দরজাটি ওপেন করে আর দেখে প্রজেস হওয়া লুমিয়াও। এরপর সিন শিফট হয়। পরদিন লুমিয়াওকে দেখতে সবাই আসে। সুসু তখন ইয়ানের উপর খুব রেগে যায়। সে ইয়ানকে বলে আপনি সবই জানেন ওই রুমে কি আছে, আপনার জন্যই লুমিয়াও এর এই অবস্থা। ইয়ান বলে আমি অনেকবার বারণ করেছি ওই রুমে যেতে, তারপরও তোমরা আমার কথা শুনোনি, আর তুমি আমার সাথে এভাবে কথা বললে ভালো হবে না। লিনফ্যাং তখন ইয়ানকে রিকোয়েস্ট করে চলে যেতে। কিছুক্ষণ পর সুসু আবারও আসে লুমিয়াওকে দেখতে। ইয়াংডং বলে লুমিয়াও এর অবস্থা ভালো না, আমরা কালই চলে যাব এখান থেকে, আর বাঁচতে চাইলে তুমিও চলে যাও। সে আরো বলে 2 দিন আগে আমি আর লুমিয়াও লিংফ্যানের রুমে গিয়েছিলাম, তখন দেখি সেখানে কোনো আলো নেই আর ঘরের মধ্যে মাংস পচা বাজে গন্ধ। এরপর আমরা চলে আসি। আমার মনে হয় লিংফ্যান এই সব কিছুর সাথে জড়িত। সব কথা শুনে সুসু সেখান থেকে বেরিয়ে আসে। সেও তখন রুমে গিয়ে প্যাকিং করে। সুসু আবারও চিন্তা করে কিভাবে এই রহস্য বের করবে, আর তাই সেই ভিডিও রেকর্ডটি অন করে বাহিরে নিয়ে আসে। আশেপাশে সবকিছুই রেকর্ড করে। ক্যামেরাটি আয়নার সামনে ধরতেই সুসু দেখে সেই মেয়েটির আত্মা। সুসু খুব ভয় পেয়ে যায়। সে ক্যামেরাতে দেখে সেখানে চারপাশে শুধু আত্মাই রয়েছে। এগুলো দেখে সুসু এতটাই ভয় পেয়ে যায় যে সে তখন হোটেল থেকে বেরিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভিতরে চলে আসে। কিছু দূর গিয়ে সুসু যা দেখে তাতে সে স্তব্ধ হয়ে যায়। সামনেই দেখে ইয়ান আর ম্যানেজার মানে ইয়ানের হাজবেন্ডের সমাধি। এর মানে ইয়ান আর তার হাজবেন্ড অনেক আগেই মারা গিয়েছিল। তাহলে এতদিন সেই হোটেলে ছিল তাদের আত্মা। এরপর সুসু দেখে তাদের আত্মা সেখানেও চলে আসে। সে ভয়ে সেখান থেকে পালিয়ে আবারও হোটেলে ব্যাক আসে লুমিয়াও আর ইয়াংডংকে বাঁচাতে। সুসু ইয়াংডংকে বলে জলদি করো, আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। ইয়ান আসলে একটা আত্মা। সুসু তখন বেরিয়ে দেখে সুজিয়া এমনকি তার ছেলে হাও কোনো মানুষ না। এরপর তারা 3 জন পালিয়ে আসে জঙ্গলে। পিছন থেকে লিনফ্যাং সুসুকে ডাকতে থাকে। তারা তখন পিছনে তাকিয়ে দেখে ইয়ান আর ম্যানেজারের সাথে লিংফ্যানও। এর মানে লিংফ্যাংও আত্মা হয়ে পুরো ভিডিওতে ছিল। এগুলো দেখে তারা আবারও দৌড়তে থাকে। কিছু দূর গিয়ে তাদের সামনে দেখে লুমিয়াও আর ইয়ংডং এর মৃত বডি। ফ্রেন্ডস, আত্মাগুলো আগে থেকে তাদের দুজনকে মেরে ফেলেছিল। তারপর তারাও আত্মা হয়ে যায়। সুসু তখন নিজের জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। ইয়ান আবারও সুসুর সামনে চলে আসে। সুসু বলে কি তুমি আর কি চাও? ইয়ান বলে আমরা তোমার পৃথিবী। তুমি মনে করার চেষ্টা করো 7 দিন আগে এই হাইওয়েতে তোমার দুর্ঘটনা হয়, আর সেই দুর্ঘটনায় তুমি তোমার প্রিয় মানুষটিকে হারিয়েছ। সুসু মনে করার খুব চেষ্টা করে। এমন সময় মুভির ব্যাক সিন দেখানো হয়। হুয়াক্সি কলেজের স্টুডেন্ট লিংফ্যাংও ছিল। সুসু আর লিংফ্যানের মাঝে খুব ভালো একটা প্রেমের সম্পর্কও ছিল। তারা একে অপরকে খুব ভালোবাসে। স্টুডেন্ট লাইফ থেকে লিংফ্যান ফটোগ্রাফার ছিল। আর ফ্রেন্ডস, মুভির ফার্স্টে যে ছবি দেখানো হয়েছিল সেটা সুসুর সাথে লিংফ্যানই ছিল। আর এই ছবিটি লিংফ্যানই শুট করে। তো একদিন তারা প্ল্যান করে কোনো এক পাহাড়ে মোটর বাইকে ঘুরতে যাবে। তখনই আবার সিন প্রেজেন্টে দেখানো হয়। সেখানে লিংফ্যাং এর আত্মা চলে আসে। সে সুসুকে বলে এটা তোমার পৃথিবী না, তুমি ফিরে যাও, আমি তোমার জন্য আরো শতযুগ অপেক্ষা করব। সুসু বলে তোমরা আমাকে মিথ্যা বলছো,
এ কথা বলে সে আবারও দৌড়াতে থাকে। কিছুটা দূর গিয়ে সুসু পাহাড় থেকে পড়ে যায়। লিংফ্যানও তখন সেখান থেকে ঝাঁপ দেয় সুসুকে বাঁচাতে। এরপর মুভির সিন কাট হয়ে যায়। পরের সিনে সুসুকে একটা হসপিটালে দেখানো হয়। তখন তার জ্ঞান ফিরে আসে। আর এখানেই মুভির মেইন টুইস্ট দেখানো হয়। ফ্রেন্ডস, লক্ষ্য করে দেখুন, এখানকার ডক্টর, নার্স, পাশের পেশেন্ট, তারাই তো ছিল সেই হোটেলের আত্মা। এখানে মেইন ঘটনাটি হলো, যেদিন সুসু আর লিংফ্যান প্ল্যান করে তারা ঘুরতে যাবে, তার পরদিনই তারা মোটর বাইক নিয়ে বেরিয়ে পড়ে। পাহাড়ে অনেকটা সময় তারা একসাথে থাকে। এরপর ফিরে আসার সময় লিংফ্যানের মোটর বাইকের ব্রেক ফেল হয়ে যায়। তবে লিংফ্যান সুসুকে এটা বুঝতে দেয়নি। সে সুসুকে বলে, আমার ড্রাইভ করতে প্রবলেম হচ্ছে, তুমি আমার হেলমেটটি নিজের মাথায় পরে নাও। তো সুসু না বুঝেই হেলমেটটি তার মাথায় পরে নেয়। লিংফ্যান জানতো একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হতে চলেছে, তাই সে তার ভালোবাসাকে বাঁচাতে খুব চেষ্টা করে। এরপর সেই অ্যাক্সিডেন্টে লিংফ্যান মারা যায়, আর হেলমেটের কারণে সুসু প্রাণে বেঁচে যায়। তবে অনেকদিন সুসু কোমায় ছিল। সেখান থেকেই তার হ্যালুসিনেশন হয়, যার কারণে সে সেই ভুতুরে ঘটনাটির জন্ম দেয়। জ্ঞান ফেরার পর সবকিছু বুঝতে পেরে সুসু অনেক কান্না করে তার প্রিয় মানুষটির জন্য। পরের সিনে দেখানো হয় সুসু ফুল নিয়ে আসে লিংফ্যানের সমাধির কাছে। সমাধির সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে থাকে ভালোবাসার মানুষটির জন্য। আর সেখানেই মুভিটি শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, আশা করছি মুভির সম্পূর্ণ কাহিনী বুঝতে পেরেছেন। মুভিটি কেমন ছিল প্লিজ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।